আপনার বললে তো বিশ্ব বাংলা হবে না, তাহলে মানে আপনি বিশ্ব বাংলার একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট আর ওর ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট নতুন ইনি তো বলছেন কি আমাদের এইটা আমাদের ট্রাই কালার যের মধ্যে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস যেদিন ইলেকশন হলো নেক্সট দিন উনি রিলিজ, তার মানে কি হলো উনি সব কিছু চ্যান্ডেল সাহেবকে তো থাকতে হবে ভারতে, উনি সব কিছু বলে দিলেন আমাদের কে। আজ তাক বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় কি চেয়েছিলেন? পশ্চিমবঙ্গকে ভেঙে একটা আলাদা স্বাধীন দেশ বানানোর প্ল্যানে ছিলেন। আমরা কেন এই কথা বলছি স্যার, এক এক করে যদি আপনি বলেন পয়েন্ট ধরে ধরে। দেখুন, একটা ইংরেজি বই আছে লাস্ট কাসল, রাইট, অন্তিম কেল্লা, ওর মধ্যে একটা আমেরিকান জার্নাল যখন ওনাকে একটা ইমপিচমেন্ট একটা জেলে রাখা হচ্ছে, উনি লোককে বলছেন যে একটা রাজ্যের জন্য একটা ফৌজকে লড়ার জন্য দু তিনটে জিনিস দরকার, একটা কেলা দরকার, উপর জায়গা বানিয়ে দেবেন, অ্যান্ড তারপরে একটা ফ্ল্যাগ রাখবেন, ফৌজ ওই ফ্ল্যাগের জন্য লড়বে, প্রত্যেকজন মানুষ ওই ফ্ল্যাগের জন্য নিজের প্রাণের বলিদান দেবে। আমরাও এই করি, পুরো বিশ্বে একটা ফ্ল্যাগ থাকে, ওই ফ্ল্যাগের জন্য সবাই। আজকে দেখুন না ইরান নিজের ফ্ল্যাগের জন্য প্রাণ দিচ্ছে, আমেরিকা নিজের যতগুলো সোলজার আছে ওদের নিজের ফ্ল্যাগের জন্য, ইসরায়েলের জন্য আছে। সিমিলারলি পশ্চিমবঙ্গে যেটা আমরা ধাপে ধাপে বুঝতে পারছি আর ডট কানেক্ট হচ্ছে, একটা আমি বলবো এটা মানে দুর্ভাগ্য আমাদের যে প্রিভিয়াস গভর্নমেন্ট যে করে গেল, এটা দিনে আপনার আশ্চর্য হবে। প্রথম আমাদের দেশের একটা সিম্বল আছে, ওটা আপনি বলি আপনাদের এটা তিনটে আমাদের সিংহ আছে, ওটা এটা আমরা বলি অ্যাম্বলাম, রাইট। প্রত্যেকটা আপনার অফিসিয়াল ডকুমেন্টে ওই আপনার সিল মোহরে আপনার আমাদের তিনটে, যেটা আমরা সারনাথ থেকে নিয়েছি, ওটা প্রত্যেক জায়গাটা সিংহের মূর্তিটা আমাদের হয়, রাইট, সিলিংটা হয়। আমরা তো পশ্চিমবঙ্গে এটা দেখিনি, উনি তো একটা নতুন একটা সিম্বল, ওনাদের যতগুলো মমতা দিদি যতগুলো ওনার ছিল অফিসিয়াল ডকুমেন্ট ছিল, ওর মধ্যে একটা বিশ্ব বাংলার আপনার একটা ছবি আসতো। হোয়াট ইজ বিশ্ব বাংলা? আপনার বললে তো বিশ্ব বাংলা হবে না, তাহলে মানে আপনি বিশ্ব বাংলার একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট আর ওর ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের জন্য পশ্চিমবঙ্গ কাকে পয়সা দিল? নিজের ভাইপোকে পয়সা দিল, রাইট। একটা স্টেট গভর্নমেন্ট একটা আমাদের সেন্ট্রাল অ্যাম্বলামকে সরিয়ে, যার মধ্যে তিনটে সিংহ আছে, ওটাকে সরিয়ে নিজে ভাইপোকে পয়সা দিয়ে উনি বিশ্ব বাংলা বানালেন, একটা সিম্বল বানালেন। সিম্বল একটা অনেক বড় কথা বলে যায়, রাইট। এনাদের কি করা উচিত? কে না কে এই আইডিয়া দিয়েছিল কি আপনি একটা বিশ্ব বাংলার সিম্বল বানাবেন, আর আপনি আমাদের যে রাষ্ট্রের যেটা মূর্তি আছে, রাষ্ট্রে যেটা সব জায়গা হয়, আপনার লেটার প্যাডও নয়। দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। অর্থাৎ আমরা এই পয়েন্টগুলো ধরে ধরে আলোচনা করছি। প্রথম হচ্ছে জাতীয় প্রতীক, যেটা সংবিধানে বর্ণনা করা হয়েছে, যেটা গোটা ভারতে ব্যবহার করা হয়, সেই যে জাতীয় প্রতীক অর্থাৎ সিংহের মুখ দেওয়া সেই যে জাতীয় প্রতীক, সেটাকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেছেন বিশ্ব বাংলার লোগো। 2 নম্বরে আসবো এবার। আপনি এখানকার গান দেখুন, আমাদের এই আমার গর্বিত আমার এখানে আজকে আপনি দেখুন, গতকাল এই স্টেট গভর্নমেন্ট বললো আমরা এই আনন্দমঠ থেকে নেওয়া আমাদের বন্দে মাতরম আমাদের প্রত্যেকটা স্কুলে পড়ানো হবে। আমরা গর্বিত আমাদের ঋষি বঙ্কিম এটা বানিয়েছেন। আমরা গর্বিত আমাদের ওরা জনগণ মন লিখলে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের এটা কবে নোবেল লরিয়েটের কথা, রাইট। আমরা গর্বিত, রাইট। এসব জিনিস ছাড়া উনি একটা নতুন একটা গান এনে দিলেন। কেন এটা? কেন রাষ্ট্রীয় গান রাষ্ট্রীয় গীত যেটা আছে, কেন উনি বললেন কি আমি এই আমাদের নেহাটি রাখাল পাড়া যে নিয়ে আমাদের ঋষি বঙ্কিমের বাড়ি আছে, যেখানে আনন্দমঠ যেখান থেকে বেরোলো আমাদের বন্দে মাতরম হলো, উনি কেন কোনো জায়গা উনি পড়তে পারেননি, অ্যাসেম্বলিতে পড়তে পারেননি? কেন? এটা কি ওনার মনের মধ্যে কি ছিল এটা বিচার? অর্থাৎ কেন ন্যাশনাল অ্যানথেম ব্যবহার করা হচ্ছিল না পশ্চিমবঙ্গে আলাদা করে? কেন গানের কথা এখানে তুলে ধরা হলো? পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 3, যতগুলো এনার পলিটিক্যাল স্লোগানগুলো ছিল, আপনার যতগুলো পলিটিক্যাল স্লোগান হোক না কেন, জয় বাংলা, আপনার এটা মুজিবুর রহমান, আমি আগেও বলেছি এখনও বলছি, খেলা হবে, মা মাটি মানুষ, খালেদা জিয়ার সব জিনিস তো ইনি বাংলাদেশ থেকে এনেছেন, রাইট। ইনি কাকে বলছেন এটা? আর যখন ইনি প্রথমবার মুখ্যমন্ত্রী হলেন 2011 সালে, ওনার দেখুন ভিডিওগুলো আছে, উনি বললেন আমি ঈশ্বর নামে শপথ নিচ্ছি। কিন্তু 2016-তে উনি যখন শপথ নিচ্ছেন, এটা ভিডিওতে আছে, আমি আল্লাহর ঈশ্বরের নামে শপথ নিচ্ছি। আর তারপর যতগুলো ছবি বেরোচ্ছে, ওর মধ্যে উনি আল্লাহর একটা মজহবের জিনিস, একটা ধর্মের জিনিস, বিশেষ ধর্মের জিনিস ইনি পড়ছেন। কেন বাবা? কাকে প্রমোট করছেন? এইটাই তো বলা হলো কি ইনি এই যে মাটি না দিয়ে আমাদের ইন্টারন্যাশনাল বর্ডারে
ইন্টারন্যাশনাল বর্ডারকে খোলা রাখার জন্য কেন প্রকারণে ইনি ডেমোগ্রাফিক চেঞ্জ করলেন, তার জন্য এনার উপরে একটা দেশদ্রোহের একটা চার্জ লাগানো উচিত। কি ইনি যে দেশদ্রোহের কাজ করলেন, ওর মধ্যে এটা তৃতীয় জিনিস ছিল, কি যতগুলো জিনিস ছিলেন বাংলাদেশ থেকে এখানে আনলেন। অর্থাৎ সব কিছুই যেন কোথাও গিয়ে আমাদের গোটা দেশ যেটা মেনটেন করে, আমাদের গোটা দেশ যেটা ভাবে, সব কিছুই তার বাইরে। পরেরটা, আমাদের প্রত্যেকটা দেশে একটা জন্মদিন হয়, মানে জন্মদিন মানে কি ওদিন কোন দিন ক্রিয়েট হয়েছে। আমাদের অ্যাসেম্বলিতে একটা কথা হলো কি কোন দিন আমরা বাংলা দিবস মানাবো জানেন? প্রথম তো ইনি নাম চেঞ্জ করার চেষ্টা করলেন, পশ্চিমবঙ্গ থেকে বাংলা করার চেষ্টা করলেন। ইনি বলছেন না আমি পশ্চিমবাংলা নয়, আমি বাংলা আছি। বাংলা মানে কি? বাংলা মানে হলো পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ মিশিয়ে। অ্যান্ড তার যেটা ক্রিয়েশন ডে, আমাদের ফাউন্ডেশন ডে যেটা আমরা বলা হলো 1905 হবে, ইনি বললেন না আমার পয়লা বৈশাখ হবে। ইনি একটা আলাদা জিনিস তৈরি করতে চাইলেন, তার কোনো এক্সপ্লেনেশন নেই। ওর কোনো আপনি ডিবেট দেখেন এটা অ্যাসেম্বলিতে যেটা কথা হয়েছে, আপনিও জানেন এটা, আপনি বিশেষভাবে বলতে পারবেন কেন একটা বিশেষ কারণে ইনি কেন করলেন এটা। পশ্চিমবঙ্গ থেকে উনি বলছেন আমি বাংলা নাম চেঞ্জ করে দেবো, তারপরে আমাদের যে ফাউন্ডেশন ডে আছে ওইটা আপনার 1905 না হয় আপনার পয়লা বৈশাখ করবো। এই জিনিসটা 1905 সালে সেই যে 20 জুন সেইটা না হয়ে উনি পয়লা বৈশাখের কথা বলছেন। এই সরকার এসে তো চেঞ্জ করলো এটা, এই সরকার এসে ওটা চেঞ্জ করলো। এই দুদিন আগে চেঞ্জ হলো কি আমরা আমাদের ভাবে আমরা আলোচনা করার পর আমরা আমাদের ফাউন্ডেশন ডে মানাবো। অ্যান্ড সব থেকে গভীর জিনিস যেটা আছে, আমাদের যতগুলো কানুন নিয়ম রুলস ল ইনি মানেননি। ইনি সিবিআইকে প্রসিকিউট করার জন্য পারমিশন দেয়নি। ইনি ভারতীয় ন্যায় সংহিতা যেটা আছে উনি বলছেন আমি মানি না। বা যতগুলো সরকারের যতগুলো নিয়ম কানুন যতগুলো আপনার প্রজেক্ট সবাই নাম চেঞ্জ করেছেন ইনি, আর তারপরে বলছেন আমি পশ্চিমবঙ্গে আমরা আলাদা আছি, আমরা সব কিছু নিজে করব, ফান্ড আমি ওখান থেকে নেব। হয়তো কিছুদিনের মধ্যে ইনি নতুন কারেন্সিও চলিয়ে দিতেন, হয়তো ইনি ক্রিপ্টো কারেন্সিতে আছেন, আমরা জানি না। এটা তো ইডি সিবিআইকে খুঁজতে হবে কি ইনি কি ক্রিপ্টো কারেন্সিতে ইনি বিজনেস করেছেন নাকি, বা এনার পার্টির টাকা ঢুকেছে না ক্রিপ্টো কারেন্সি থেকে, বাংলাদেশ হয় বা আমেরিকা হয়, এটাও আপনাকে এটা তদন্ত করা উচিত। তাহলে এই আপনি দেখুন এর সঙ্গে ঘুরিয়ে আছে মানুষের সঙ্গে। ইনি তো বলেছিলেন যে আমি 1 মিনিট বললে একটা বিশেষ একটা ধর্মের লোক পুরো শেষ করে দেবো। অনেক দিন তো হয়ে গেল, এখন 1 সপ্তাহকে বেশি হয়ে গেল, তো কিছু তো হয়নি। আমরা অনেকগুলো পয়েন্ট নিয়ে কিন্তু ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি, যেগুলো আমরা 1 2 3 4 5 অর্থাৎ নাম্বার দিয়ে আমরা আলোচনা করছিলাম যে কেন যেটা ন্যাশনাল অ্যান্থেম বা জাতীয় সঙ্গীত যাকে আমরা বলি সেটাকে সরিয়ে অন্য গান কেন ব্যবহার করা হবে, কেন জাতীয় প্রতীক ব্যবহার করা হবে না, সেখানে বিশ্ব বাংলার লোগো ব্যবহার করা হবে, এবং একই সঙ্গে আরও যেগুলো আমরা বললাম যে পশ্চিমবঙ্গ দিবস আলাদা নাম এবং তার সঙ্গে সংবিধান ভারতীয় ন্যায় সংহিতা সেটাকে তিনি বলেছিলেন মানি না। এরকম একাধিক বিষয় আমরা আলোচনা করলাম। তবে তালিকাটা এই 5-এই শেষ নয়, এই তালিকায় আরও বেশ কিছু যুক্ত রয়েছে, অনেক কিছু। আমরা যদি এবার বলি যে ভারতে যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে স্যার, যেমন আয়ুষ্মান ভারত প্রকল্প, বেটি বাঁচাও বেটি পড়াও, এমনকি প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা ইন্দিরা গান্ধীর সময় থেকে চলে আসছে, সেটাকে সরিয়ে দিয়ে তিনি বাংলার বাড়ি যোজনার নামকরণ করলেন। দেখুন এটা ন্যাশনালিজম একটা আমাদেরকে গর্বিত, আমরা বাঙালি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমাদের ডিএনএ আলাদা, এর মধ্যে কোনো সন্দেহ নেই, রাইট? আমাদের বিশ্বকবি যেটি রবীন্দ্রনাথ ঠাকুর উনি একটা নোবেল লরিয়েট পেয়েছেন, আমাদের এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমাদের লোক 16 বছরে হয় উনি বললেন একবার বিদায় দে মা ঘুরে আসি। এই ঘাঁটি ক্রান্তিকারীদের ঘাঁটি, এই ঘাঁটি স্বামী বিবেকানন্দের ঘাঁটি, এই আমাদের রামকৃষ্ণ ঠাকুরের মাটি, এইটা আমার ঋষি অরবিন্দ ঘাঁটি, রাইট? এখানে মনীষীগুলো পয়দা হয়েছেন, আমরা গর্বিত আছি, কিন্তু এরকম কেউ বলেনি। আমরা আমাদের পশ্চিমবঙ্গকে একটা ছোট করে তুলে দেওয়া আর একটা ডিপ স্টেট হয়ে একটা কাজ করা। ইনি একটা ডিপ স্টেট হয়ে কাজ করতেন, ইনি একটা এরকম কাজ করতেন যেটা পশ্চিমবঙ্গকে আস্তে আস্তে করে পুরো দেশ থেকে পুরো ভারত থেকে বের করে দেওয়া একটা নতুন জিনিস। এনার টাইমে তো শিলিগুড়ি করিডোরের কথা হলো, এনার টাইমে তিস্তা ওয়াটার কথা হলো, এনার টাইমে আমাদের বর্ডার ফেন্সিংয়ের কথা হলো, এনার টাইমে আমাদের বন্দে মাতরমকে আমাদের কোনো গুরুত্ব দেয়নি। এই মাটি থেকে যেটা আমাদের উঠলো, তাই ইনি তো সব কিছু নতুন করতে চাইছিলেন, নতুন একটা জিনিস করতে চাই। নতুন করা ভালো, কিন্তু আপনি শিল্প করবেন, আপনি স্বাস্থ্য করবেন, আপনি শিক্ষায় করবেন, আপনি আমাদের মেয়ে বা আমাদের মধ্যে বোনদের ওদের আপনি রক্ষা করবেন, ইনি করেননি। যতগুলো ইন্ডিকেটর আজকে ডট কানেক্ট করে আমরা যখন দেখছি, আপনারা তো প্রোগ্রাম করেছেন কি সিআইএর প্ল্যান ছিল নাকি? আমার তো মনে হয়
কি এই যে আমাদের ভিতরে কথাগুলো দেখছি, কানেক্টগুলো ডটগুলো কানেক্ট করছি, পাঁচটা ওর ইমপ্লিকেশন হয়তো একটা 5টা ডট 6টা ডট আছে, কিন্তু ওর ইমপ্লিকেশনটা অনেক গুরুত্বপূর্ণ। আজকে যদি ইনি জিতে যেতেন, আজকে যদি ইনি বিজয়ী হতেন, তাহলে তো আমার মনে হয় নেক্সট 5 ইয়ারের সত্যিকারে আমাদের যত এক্সিস্টেন্স আছে, ভারতীয় হওয়ার আমার এখানে অনেকগুলো বিপদ ছিল। ইনি যেভাবে সিচুয়েশন ক্রিয়েট করেছিলেন, উনি এসআইআর নিয়ে কথা, ইলেকশন নিয়ে, প্রসেস নিয়ে কথা, ইনি রিজাইন দেননি, এসব কথা বলে আমাদের কনস্টিটিউশনকে ভেঙে একটা নতুন সংবিধান করার চেষ্টা করেছিলেন। ইনি ভেবেছিলেন যে আমি যে অগ্নিকন্যা ছিলাম, ও অগ্নিকন্যা ছিলেন না, হয়তো এনাকে কেউ কন্ট্রোল করছে। এবং আরেকটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, যেটা স্যার আপনি আরেকটু ভালোভাবে বলবেন, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের নতুন ফ্ল্যাগ বানানোরও একটা পরিকল্পনা চলছিল। অ্যাবসলিউটলি নতুন, ইনি তো বলছেন কি আমাদের এইটা আমাদের ট্রাই কালার, যের মধ্যে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, যিনি নিয়ে আমরা এতগুলো ক্যাম্পেনিং করলাম আজাদ হিন্দ ফৌজ নিয়ে, রাইট? ওই তিরঙ্গা ঝান্ডা, ওই তিরঙ্গা ঝান্ডা যেটা আমাদের রাষ্ট্রীয় প্রতীক, আমাদের গর্বের প্রতীক, ইনি বলছেন আমি একটা নতুন পশ্চিমবঙ্গে ঝান্ডা করব, যেরকম JNK-তে ছিল, কাশ্মীরে একটা কাশ্মীর স্টেট হবে, একদিকে আমাদের রাষ্ট্রীয়ই হবে। এনার কাছে যতগুলো বিচ্ছিন্নতাবাদী যত থট প্রসেস ছিল, সব এনার কাছে ছিল। এটা তদন্ত হওয়া উচিত, এটা মানুষের সামনে আনা উচিত, এটা তো কথা বলা উচিত। ইনি বলেন ভয় ছিল, ইনি ভয় পরিস্থিতি, ইনি একটা কমিউনিস্ট রিজাইমের থেকেও ভয়ঙ্কর, কি তুমি যদি কিছু করলে তুমি ছাড় পাবে না, আমি 1 মিনিট বললে তুমি মরে যাবে। তাই জন্য মানুষগুলো শান্ত ছিল। আর যখন ওই ভয়ের পরিবেশটা শেষ হলো, আপনি দেখুন পশ্চিমবঙ্গের মানুষ কীভাবে উনি ইলেকশনে কীভাবে ওরা বললো, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট আমরা আজকে এইসব কথাগুলো বলতে পারি। তাহলে স্যার এখানে একটা প্রশ্ন, যে যদি তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসতো, তাহলে কি পশ্চিমবঙ্গ সত্যি একটা আলাদা দেশ হয়ে যেত, স্বাধীন দেশ হয়ে যেত? ইয়েস, ওই দেখুন, এটা একটা স্টেট তৈরি করতে এরকমই তো সিচুয়েশন তৈরি হয়। আগে আপনাকে ন্যারেটিভ বিল্ড আপ করতে হয় কি তোমরা আলাদা। ইনি একটা ন্যারেটিভ বিল্ড আপ করে দিয়েছিলেন, ওর মধ্যে ধর্ম মিশিয়ে দিয়েছিলেন, ওনার মধ্যে আপনি তো দেখলেন, আপনাকে তো দেখানো একটা সিম্বল তৈরি করেছেন, যার মধ্যে নিয়ে বিশ্ব বাংলা, তার মধ্যে নতুন গান দিয়েছেন, তারপরে যতগুলো স্লোগান বাইরে থেকে এনেছেন, নাম চেঞ্জ করার চেষ্টা করেছেন, বলছে পশ্চিমবঙ্গ থেকে বাংলা হয়ে যাবে, রাইট? ইনি মানুষকে একটা বোঝাতে চেষ্টা করেছেন কি আমি যদি চেঞ্জ হই, আমরা তাহলে বিশ্বের সঙ্গে আমরা যোগ করব। এটাই তো বাংলাদেশ বলছে। ইনি বাংলাদেশের হয়তো শেখ হাসিনা ওয়াজেদ বা শেখ খালেদা জিয়ার মতন ইনি ভেবেছিলেন যে এটা এই স্টেটটা যদি আমি থাকলে আমিও প্রধানমন্ত্রী হবে, আমার সামনে একটা নতুন ঝান্ডা হবে, আমার নতুন আর্মি হবে, আমার সিভিক ভলেন্টিয়ার একটা আর্মি হবে, আমার বর্ডারে যেটা আছে অন্য লোক হবে। আর ওর মধ্যে ধর্মীয় অনেকগুলো জিনিস ছিল, আমাদের রিয়েলি বিপদ ছিল। ইনি থাকলে আমার মনে হয় না যে আমরা আর এই কথাটা বলতে পারতাম, হয়তো ওদের লোক এসে এখন ভাঙচুর করে চলে যেত। এই ব্যাপার ছিল। আপনি বলুন এই ইলেকশনের পর দুটো মৃত্যু ছাড়া একটা আসানসোল আর একটা এনার PA যেটা মার্ডার হয়েছে, আপনি বলুন তো কোনো জায়গায় তো আমরা তো কোনো রকমে কোনো পলিটিক্যাল ভায়োলেন্স দেখছি না কেন? মানুষ শান্ত আছে, সব জিনিস নিজের কাজে চলছে, গভর্নমেন্ট এসেই আপনার যে ঘন্টা কাটছিল। আর এই যে এতগুলো ভাবনা চিন্তা, ন্যাশনাল অ্যানথেম বদলে একটা নতুন গান, একটা দিন ঘোষণা করা, তার সঙ্গে এই যে জাতীয় প্রতীক ব্যবহার না করা, এমনকি যে স্কিমগুলো, মানে গোটা ভারতবর্ষে যে স্কিমগুলো চলে, পশ্চিমবঙ্গে সেই স্কিমগুলোকে আটকে রাখা হয়েছিল। গোটা দেশ যেখানে বেটি বাঁচাও বেটি পড়াও এই স্কিমে যায়, সেখানে পশ্চিমবঙ্গের নাম ছিল কি স্কিমটার, না কন্যাশ্রী। এইরকম আরও অনেক কিছু, আয়ুষ্মান ভারত সেটাকে বদলে স্বাস্থ্যসাথী। কিন্তু বারবার করে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হচ্ছিল যে এই টাকা কেন্দ্রই দেয়, এই টাকা কেন্দ্রীয় সরকারের থেকে আসে। কিন্তু পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা নাম বদলে হয়ে যাচ্ছে বাংলার বাড়ি। তাহলে এর পেছনে মাথা কার? এর পেছনে মাথা নিশ্চয়ই মমতা ব্যানার্জির নয়। ইনি তো একটা কালীঘাটের একটা সাধারণ মেয়ে, আমি একটুখানি আপনার কাছ থেকে খুব সংক্ষেপে, আমরা বিস্তারিত হয়তো আলোচনা করব এরপরে, আমি সংক্ষেপে একটু জানতে চাই, যেটা নিয়ে আমরা আলোচনা অলরেডি করেছি, যে বাংলাদেশকে সামনে রেখে যেভাবে ডিপ স্টেট থিওরি টানা বেঁধেছিল, জামাতকে জেতানোর জন্য যেভাবে ফান্ডিং হয়েছিল, আপনি কি মনে করেন ভায়া বাংলাদেশ পশ্চিমবঙ্গেও তার কোনো আভাস এসে পৌঁছেছিল? অ্যাবসলিউটলি। আপনারা এত সুন্দরভাবে এর কথা আপনারা বললেন, আপনারা উল্লেখ করলেন, এটা খুব সুন্দরভাবে আপনার সবাইকে দেখিয়ে দিলেন। আমার মনে হয় এইসব জিনিসগুলো যদি আমরা আবার কানেক্ট করব, যখন ডটগুলো কানেক্ট হব, তো পয়সা তো এনার ওখান থেকে গোল্ড আসছিল। আজকে পশ্চিমবঙ্গে কলকাতা যেটা আছে গোল্ডের উপরে ভাসছে। যখন আমাদের প্রধানমন্ত্রী বলছেন গোল্ড কেন না, আপনি আসুন এখানে কলকাতার মধ্যে, আমি জানি না কতশো টান আপনার সোনা ইলিগালি বাংলাদেশ ভাবে এখানে ঢুকেছে, রাইট? আর ও পয়সাগুলো কোথায়? ওর পয়সাগুলো সব দিদির কাছে আছে,
রাইট? মমতা দিদির কাছে আছে, ইনি এনকারেজ করেছিলেন, ইনি সুপ্রিম কোর্ট কথা শুনবেন না, ইনি হাইকোর্ট কথা শুনবেন না, এখন তো কালা কোর্টও পড়ে নিয়েছেন। গতকাল এনাকে যখন হাইকোর্টে ঢুকেছেন আপনিও জানেন কীভাবে এনাকে অ্যাড্রেস করা হয়েছে, আমি ওসব কথা বলতে চাইছি না, রাইট? তাহলে এই যে আপনার কাটা তার না দেওয়া, এই যে পয়সা ওখান থেকে ইনফর্মাল ট্রেড হয়ে আপনার একটা ইন্ডিপেন্ডেন্ট একটা দেশ এখানে বলছিল একটা ইকবালপুর আর খিদিরপুর নিয়ে কি আমার এটা মিনি পাকিস্তান আছে, সব ভুয়া নোট তো ওখান থেকে বেরোতো, নার্কোটিক্স ওখানে হতো, আমাদের পশুধনের পাচারি। আপনি জানেন বাংলার বাঘ উনি ধরা পড়েছিলেন এই পাচারের জন্যে, রাইট? উনি এখানকার কি করে উনি ওদিকে পাঠাবেন এটাই তো হচ্ছিল। তো সব জিনিস যদি আপনি দেখেন, একটা জিনিস ইনি নিজের কন্ট্রোল ইনি করতেন না, নিশ্চয়ই এনার পিছনে কোনো মাথা ছিল যেটা এনার ভাইপো হতে পারে না। ভাইপোর এসব আইডিয়া নেই, কিন্তু ভাইপোরের ওয়াইফ যিনি আপনার সিঙ্গাপুর না কোথায়কার একটা নাগরিকত্ব আছে ওনার কাছে, হয়তো ওনার কাছ থেকে সম্ভবত থাইল্যান্ডের কোন একটা বিদেশি নাগরিকত্ব আছে, উনি তো আছেন ওখানকার, উনি ওসিআই নয়, ওভারসিজ ইন্ডিয়ানসও নয়, ওই স্ট্যাটাসও নয়। তার মানে একটা ডিপ স্টেট বাইরে থেকে এনার পরিবারে যেটা কন্ট্রোল করছিল, যে ন্যারেটিভ ওখান থেকে আসছিল, ওটা হয়তো বাংলাদেশ থেকে এখানে পয়সা দেওয়া, ক্রিপ্টোকারেন্সি দেওয়া, অনেকগুলো সম্ভাবনার কথা কিন্তু এই মুহূর্তে উঠে আসছে। স্যার আপনি আমাদের সঙ্গে থাকুন, কিন্তু সত্যি এই প্ল্যানটা সাকসেস হয়নি। এই প্ল্যানটা সাকসেস করতে না দেওয়ার পেছনে সেখানে কি কি কারণ উঠে আসতে পারে, কিভাবে বিজেপি এবং আরএসএস খুব সংক্ষেপে খুব স্লোলি তারা কিভাবে কাজ চালিয়ে গিয়েছে মমতা অভিষেককে বাংলা ছাড়া করতে। আসুন এবার সেদিকে নজর রাখি। ট্রেন, বাস, বিউটি পার্লার, চায়ের দোকান, ভোটের আগে নিশ্চয়ই এই জায়গাগুলোর কথা আপনার আমাদের সকলেরই মনে আছে যে কি হচ্ছে কি হবে এই আলোচনাগুলো চলেছিল, এবং তার মধ্যে ঠিক কিভাবে আরএসএস নিঃশব্দে মমতা অভিষেককে বাংলা ছাড়া করলো, কিভাবে কাজ করেছে তলায় তলায় আরএসএস, এবং অবশ্যই তার সঙ্গে বিজেপি। আমাদের সঙ্গে রয়েছেন আর.কে. শ্রীবাস্তব স্যার, তার কাছ থেকে অবশ্যই আমরা জানবো, ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ। স্যার এখান থেকে এবার শুরু করব, এই কাজটা কবে থেকে শুরু হয়েছিল বাংলায়? দেখুন, কেউ বলবে 2021, কেউ বলবে 2019। 2019-এ যেটা আপনার ইলেকশন রেজাল্ট যেটা ছিল, ওর মধ্যে আপনার 18টা সিট আউট অফ 42 সিট পার্লামেন্ট সিট থেকে 18খানা সিট বিজেপি জিতেছিল। কিন্তু 2021-এ যখন ওরা একটা স্লোগান দিল আবকি বার 200 পার, 77-এ গুটিয়ে গেল, রাইট? ওখান থেকে একটু এদের ভাবা উচিত হলো কি এটা হলোটা কি, মানুষটা বুঝতে পারলেন কেন যে এরা 2019-এ এরা অনেকগুলো ডিফেকশন করে অনেকগুলো লিডারকে এনে, যার মধ্যে মুকুল রাও ছিলেন যিনি নেই এখন, ওদেরকে নিয়ে অনেকগুলো কাজ করলেন, আর ওরা ভেবেছিলেন যে এটা মোমেন্টাম বিল্ড আপ হয়ে গেছে আর ওর মধ্যে হবে। 2021-এ 17 সিট, 2024-এ যেটা পার্লামেন্ট ইলেকশন হলো, যখন 18 থেকে 12 হলো, ওইটা আপনার রেড লাইট, ওটা আপনার রেড লাইট ছিল আপনার বিজেপির জন্য। তখন থেকে ওরা চিন্তিত হয়ে গেল কি 42-তে 12টা, হয়তো 42-তে এরা চেয়েছিল কি আমার এটা বাড়বে, বাড়েনি। অনেকগুলো কারণ আছে ওর মধ্যে, আমি চাইতে চাই না। ওখানেও বলেছিল আপকি বার 400 পার, হয়নি। ন্যাশনাল লেভেলে ফুটপ্রিন্ট বিজেপি যেটা ছিল ওটা বাড়াবার জন্য পশ্চিমবঙ্গকে দখল করা খুবই দরকার ছিল। তাহলে 2024 থেকে এই এদের একটা নতুন স্ট্র্যাটেজি এসছে। ওরা যতগুলো প্রচারক, যতগুলো ইনচার্জ, যার মধ্যে আপনার বিজেপি প্রেসিডেন্ট ছিল, অনেকগুলো ছিল, ওদেরকে চেঞ্জ করলো, আর ওর মধ্যে একটা টিম এনেছে এরা। ওই টিমের মধ্যে একটা সংঘ থেকে অনেক লোক এসছে, আপনার বিজেপি থেকে লোক এসছে, ওর মধ্যে 4 জন ছিলেন, 4 জন লোক, আর খুব ভালোভাবে দেখুন কত সুন্দরভাবে একটা স্ট্র্যাটেজি বানিয়েছে। মনে রাখবেন 2026 আপনার 100 বছর সঙ্গের পূর্তি হয়েছে, 100 বছর সঙ্গে পূর্তি হয়েছে এখানে, রাইট? আমাদের মাননীয় বা পূজনীয় আমাদের মোহন ভাগবত সাহু এসেছিলেন এখানে, রাইট? আগে দেখুন ওই 4 জন কে ছিলেন, ওর মধ্যে ছিলেন সুনীল বানসাল, উনি ইনচার্জ ছিলেন। একটা বাজেট হয়তো এদের কাছে অনেকগুলো পয়সা ছিল, হয়তো হবে 600 কোটি টাকা, তো হতেই পারে ওরকম একটা। আমার একটা অ্যাসেসমেন্ট আছে, আমি জানি না ওদের ফাইন্যান্সিয়াল জিনিস, আমি জানি না, তবে একটা ফাইন্যান্সিয়াল একটা জিনিস ওদেরকে কমিট করা হয়েছে 2024 সালে কি তুমি এখানে থাকবে, তোমার কাজ শুধু আছে তুমি দেখো কি করতে হয়। তো আমি যদি 2016 থেকে আসি স্যার, আরেকটু যদি পেছনে যাই, সেখানে 3, 2021-এ 77,
তারপরে সেটা কমতে কমতে 60-এর কাছাকাছি চলে গেছিলো, 60-62-র কাছাকাছি, তারপরে সেখান থেকে 208। এই জার্নিটা কিভাবে সম্ভব হলো? এই জার্নির মধ্যে দেখুন 2024 তো আমি বলছি আপনাকে, যখন এরা 2019-এ আপনার পার্লামেন্ট ইলেকশনে 19, কিন্তু অন্য পার্লামেন্ট ইলেকশন 2024-এ যখন হলো 5 বছর পর ওদের 12টার এতে গেছে। তারপর পার্লামেন্ট অ্যাসেম্বলি ইলেকশন যেটা 2021-এ হয়েছিল, ওর মধ্যে ওরা বলেছিল আপকি পার 200 পার, অনেকগুলো হাইপ, অনেকগুলো লোক আপনিও জানেন, এই শুভেন্দু অধিকারী ও সময় জয়েন করেছিলেন, আপনার বিজেপি রাজীব ব্যানার্জি ছিলেন, উনিও জয়েন, অনেক লোক, মুকুল রায় অনেক লোককে এনেছিলেন। ওখান থেকে তো এক্সপেনশন আরম্ভ হলো আপনার, জিতেন তিওয়ারি ছিলেন ওর মধ্যে, এসেছিলেন আমার কাছে, রাইট? তো ওখান থেকে যখন এটা আরম্ভ হয়েছে, এটা 2021-এ ওদের নম্বর ছিল 77, রাইট? 2024-এ যখন কম হলো, ওরা বললো আমাদের ফুটপ্রিন্টকে আমাকে বাড়াতে হবে, আমাকে ক্যাপচার, একটা টিম, ওটা টিম না আনলে এদের কাজ হয় না। তো এই টিমের হেড ছিলেন সুনীল বানসাল, সেকেন্ড ছিলেন আমরা, তখন থেকে উনি এখানেই আছেন, উনি এই পশ্চিমবঙ্গ ছেড়ে যাননি, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট, প্রত্যেককে রাত দিন এরা কাজ করেছে। দ্বিতীয় মানুষ ছিলেন অমিত মালভীয়, উনি আইটি হেড, ওদের যে ইনফরমেশন টেকনোলজি যেটা আছে, উনি দিল্লিতে বসেননি, উনি পশ্চিমবঙ্গে বসেছিলেন। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ওদের মিডিয়া কোঅর্ডিনেটর আছে, যে প্রত্যেকটা ছোট্ট থেকে ছোট্ট জিনিস ওই পুলিশ কন্ট্রোল রুম থেকে তোলা, ওটাকে অ্যানালিসিস করা, ওদেরকে বোঝানো কি ভাই হচ্ছেটা কি। তাহলে এটা দ্বিতীয় হয়ে গেল। তৃতীয় ম্যান ছিলেন বিপ্লব দেব। কেন বিপ্লব দেব? বিপ্লব দেব উনি এক্স চিফ মিনিস্টার অফ ত্রিপুরার, যদি আপনি কথা বলেন, উনি বুঝতে পারেন কি ট্রাইবাল মেন্টালিটি কি। আপনার নর্থ বেঙ্গলে যেটা ট্রাইবাল মেন্টালিটি আছে, আমাদের যারা আছেন ওখানকার, রাইট, রাজবংশীরা আছেন, কোচ রাজবংশী আছেন, অনেক লোক আছেন, ওনাদের সঙ্গে ওদের খুব ভালো রিলেশন। তাহলে ত্রিপুরা যারা এমএলএগুলো ছিল, ওদেরকে স্পেসিফিক জায়গা দেওয়া হলো। বিপ্লব দেব যেহেতু বাংলা জানেন, ওনাকে পুরো এমপ্লয় করা হয়েছিল। তা আপনি দেখুন কত সুন্দরভাবে ওরা তৃতীয় ম্যানকে আনলেন। চতুর্থ ছিলেন মঙ্গল পাণ্ডে। হুজ মঙ্গল পাণ্ডে? মঙ্গল পাণ্ডে ফ্রম বিহার, হিন্দি স্পিকিং লোক। আর ওই হিন্দি স্পিকিং লোক, যতগুলো লোক আপনার এই হুগলি দুদিকে আছে, যারা এখানে লেবার ক্লাস লোক, যারা এখানে একটা কী বলি ইন্ডাস্ট্রিয়াল লোক, যারা ছোটোখাটো বিজনেস করছে, ওদেরকে কি করে একটা জায়গা ওদের বিজেপির দিকে টেনে আনবে। কেন যে ওর মধ্যে অনেকগুলো লোক যারা হিন্দি স্পিকিং ছিল, দিদি কাছে ছিলেন, রাইট? ওরা ওকে ভোট করতো, মনে আছে তো আপনার? এই গুপ্ত সাহেব ছিলেন আমাদের এই যে জোড়া সাকু থেকে, উনি এমএলএ ছিলেন, উনি রাজ্যসভা এমপি ছিলেন, অনেকগুলো করা হলো। তাহলে এই যে লোক আছে, একে মঙ্গল পাণ্ডেকে দেওয়া হয়েছিল, ওদেরকে বোঝা, ওদেরকে বলা কি তুমি এইদিকে আসবে। তাহলে এটা একদিকে হয়ে গেল। আর আপনি পূজনীয় মোহন ভাগবতে যেটা ছবিটা দেখাচ্ছেন, ইনি তো কোনোদিন কাউকে বলেননি কোন ভোট দেবে। ইনি বলেন পঞ্চ পরিবর্তন, এনার একটা মেসেজ 100 years অফ আরএসএস, সঙ্গের একটা পাঞ্চ পরিবর্তন। আপনি জেনে আশ্চর্য হবে, ইনি বলছেন, প্রথম বলছেন তুমি নিজের কুটুম্বকে দেখো, বাড়িতে তুমি টাইম দাও, তুমি বাচ্চাদের টাইম দাও। কেন যে আজকে পরিস্থিতিতে পরিবারটা ভেঙে গেছে, ছোট ছোট গ্রুপ হয়ে গেছে, এটা ওয়েস্টার্ন ফিলসফি। উনি বলছেন না, গো ব্যাক টু আওয়ার রুটস, আপনি নিজের কুটুম্বকে দেখুন, তারপর তুমি সমাজকে দেখো, সমরাস্তার জন্য সবার সঙ্গে কথা বলো, ছোট ছোট গ্রুপে যাও। তাই জন্য তো লাস্টে ইলেকশন দিকে আপনি দেখবেন যে মুহূর্তে সেকেন্ড ফেজের একটু ছোট ছোট গ্রুপ, বাড়িতে প্রত্যেক বাড়িতে 10 জন 5 জন লোক আড্ডা বলছে, চায় খাবো, ওরা শুধু কথা বলছে কি আমাদেরকে ভোট দেওয়া উচিত, কোনো ভয় করা উচিত নেই। তাহলে কুটুম্ব, তারপরে সমাজ। তৃতীয় আপনি কি বলেন, নিজের জন্যে সব স্বাবলম্বী করো। তার মানে কি হলো কি, আমি কোনো বাইরের জিনিস কিনবো না, আমরা নিজের লোককে প্রমোট করব, ছোট ছোট বাজারের কাছে যাব, আমি ফ্লিপকার্ট এসব দান্দা পড়বো না, আমরা যত লোক আছে বিজনেসকে আমরা প্রমোট করব। তারপরে উনি বললেন এনভায়রনমেন্ট, তার মানে আমাদেরকে তো দেখতে হবে কোথায়, এত সুন্দরভাবে উনি বুঝিয়ে দিয়েছেন কি এটা পাঁচ পরিবর্তনের মধ্যে আমাদের এনভায়রনমেন্টকে দেখা করতে হবে। অ্যান্ড প্রথম জিনিস 5 জিনিস ছিল, নাগরিকের কর্তব্যটা কী আছে। এই 5টার মধ্যে উনি সমাজ, একটা সোশ্যাল রিফর্ম, আরএসএস তো একটা পলিটিক্যাল লোক নয়, তাই জন্য এইটা জিনিস নিয়ে বলুন আপনার যদি কাদেরকে দিয়ে এই কাজটা করালেন। আমরা যদি এখানে দেখি যে পশ্চিমবঙ্গে আরএসএস এর সব থেকে যিনি বড় নামটা উঠে আসে পশ্চিমবঙ্গে, সেটা হচ্ছে দিলীপ ঘোষ। বারবার করে আমরা দেখেছি যে তিনি আরএসএস এর বিভিন্ন কাজে গেছেন, বিভিন্ন জায়গায় গিয়ে তিনি অনুশীলন করেছেন, আরএসএস এর বলেছেন যে আমি আরএসএস এর লোক, আমাকে যেখানে দল পাঠাবে আমি সেখানেই যাব। তাতে তিনি এমনও বলেছেন যে আমাকে যদি ভোটে দান না করায় আমার সমস্যা নেই, আমি সংঘের কাজ করি সেটাই করে যাব। এইরকমভাবে আর কাদেরকে দিয়ে এই কাজটা করিয়েছে আরএসএস? গুড। আপনি দেখুন, সংঘের একটা শাখা আছে, সংঘের একটা লোক আছে এখানে, ওরা খুব সুন্দরভাবে শাখা বাড়াতেছে।
এই যে আমাদের মোহন ভাগবতজি এসেছিলেন, পূজনীয় মোহন ভাগবত এসেছিলেন, উনি একটা কী করলেন, একজন মানুষ যেটা সোসাইটিতে যারা ওপিনিয়ন মেকার্স, কি পার্সোনালিটি বলি, যার মধ্যে আইএস আইপিএস অফিসার, সায়েন্টিস্ট, টিচার, প্রফেসর্স, রাইট, বড় বিজনেসম্যান, ওদেরকে ডেকে নিজে এই 5টা কথাটা বললেন কি ভাই আমরা এখানে পলিটিক্যাল জিনিসের জন্য নয়, আমি সমাজকে চেঞ্জ করতে চাই, আমি চাই আমাদের ভারতবর্ষ একটা বিশ্বগুরু হোক, এটা বিশ্বগুরু হলে আমাদের মধ্যে বিশ্বগুরু হওয়ার জন্য এই যে আমাদের ফাড় আছে ওটা শেষ করতে, ওয়ান্স দ্য ভিশন হ্যাজ বিন এস্টাবলিশড। তারপর জানেন এই 4 মাস থেকে মোর দেন 3,000 যারা প্রচারক যাকে বলা হয়, যারা শুধু এই কথাটা 5টা কথা নিয়ে যারা প্রচার করবে, ওরা পশ্চিমবঙ্গে এসছে। প্রত্যেকটা আপনার কি নাম বলি আপনার পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সিতে ওরা ঢুকেছে, আর ওরা সব জায়গায় গিয়ে ওরাই সিলেকশনের প্রসিজারকে কে ক্যান্ডিডেট হবে, কবে হবে, ওরাই ডিসাইড করেছে। কি দেখুন এখানে যেরকম সিচুয়েশন আছে, এই 3,000 লোক 3 মাস ধরে এখানে আপনার ঘুরে ফিরে ওরা সিলেকশন অফ ক্যান্ডিডেট সিলেকশন করেছে, রাইট, অ্যান্ড ওরাই ক্যাম্পেনিং করেছে কি কীভাবে কোথায় কোথায় ক্যাম্পেইন। তার মানে এবার 200 পার নয়, এবার 400 পার নয়, এবার শুধু কথা আমরা জিতছি, আপনি যোগদান দিন। এটা ভেরি আপনি তো খুব সুন্দরভাবে দেখালেন কি প্রত্যেক জায়গা ছোট ছোট জায়গা যেটা যার মধ্যে ছোট ছোট লোক যারা এই তোলাবাজি নিয়ে একদম বিলকুল ওরা বিপাকে ছিল, ওরা ভেবেছিল এটা কোথায় আছি আমরা, ওদেরকে বোঝানো হচ্ছে ভয় করো না, ভয় মুক্ত হোক, তো আমরা জিতছি, তুমি আমাদের সঙ্গে আছো। এই আপনি শুভেন্দু অধিকারী বাবুকে বারবার দেখাচ্ছেন, ইনি তো একটা মুখ, এনার পেছনে আপনি যদি ভবানীপুরের যদি আপনাকে কথা বলি তাহলে আপনি বুঝতে পারবেন, ভবানীপুরে যদি আপনি কথা বলেন, ভবানীপুরে আপনার 2টো পিকচার আপনি পাবেন। ভবানীপুরের একদম মিনি ভারতবর্ষ যেটাকে আমরা বলি, বিভিন্ন ধর্মের মানুষ রয়েছেন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সেখানে যেমন রয়েছেন, বিভিন্ন ভাষাভাষীর মানুষ রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, এবং অনেকটা ভবানীপুরে যেটা পাওয়া যায় সেটা গোটা ভারতবর্ষের একটা খণ্ডচিত্র। ভেরি নাইস। আগে আপনি বলি ব্রডলি মানে বড় জিনিস দিয়ে আপনি যদি দেখুন নর্থ বেঙ্গল অ্যান্ড সাউথ বেঙ্গলকে ডিফারেন্ট করে, তাই জন্য ফার্স্ট ফেজ অ্যান্ড সেকেন্ড ফেজ। আর আপনি স্ট্রাইক রেটটা দেখে নিন, আগে ছিল 152 সিট, অন্যতে 142 সিট। স্ট্রাইক রেট কত সুন্দরভাবে এরা স্ট্রাইক রেটটা কেন এরা ডিফারেন্সিয়েট করেছে আপনি বুঝতে পারবেন। বিপ্লব দেব, এইদিকে আপনি মঙ্গল পাণ্ডে, আইআইটি সব জায়গায় আছে, আর উপরে সুনীল বনসন সবাইকে কন্ট্রোল করছেন। বাইরে থেকে লোক এসে এখানে লোককে শুধু বোঝাচ্ছে কি তোমাদের সংস্কৃতি কেন উত্তরবঙ্গটা দিয়ে কেন, কারণ আমরা যদি একটু দেখি যে উত্তরবঙ্গ তারপরে আস্তে আস্তে নিচের দিক করে এসে পশ্চিমের দিকে যে জেলাগুলো রয়েছে, পশ্চিম মেদিনীপুর, তারপরে ঝাড়গ্রাম, এই জঙ্গলমহল যেটাকে আমরা বলি, বীরভূম হয়ে তারপরে আস্তে আস্তে দক্ষিণবঙ্গ, মানে এই ফর্মুলাটা ঠিক কি? এই ফর্মুলাটা খুব সুন্দর ছিল। এই ফর্মুলার মধ্যে দেখুন এখানে যে সেকেন্ড ফেজ যেটা আমরা বলি 142, আপনি ওখান থেকে বুঝতে পারবেন এখানে বিজেপির স্ট্রাইক রেট ছিল 18টি। আউট অফ 142 অনলি 18 বিজেপি এমএলএ। আর আজকে আপনি দেখুন কত আছে। ওরা জানতে পেরেছিল যে আরবান পপুলেশন যেটা আছে, যেটা আমরা প্রেসিডেন্সি বলছি, যার মধ্যে কলকাতা আছে, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, নদিয়া, আর এইদিকে হাওড়া, হুগলি আছে, এটা ক্র্যাক করা খুবই ডিফিকাল্ট। বিকজ এখানে ওপিনিয়ন মেকার, এখানে আপনাদের মতন চ্যানেল, ভেরি পপুলার চ্যানেল আছে, প্রত্যেক রাত দিন লোক মানুষ দেখছে, ওরা ওপিনিয়ন বাজছে। সাইলেন্ট ভোটার্স, ফ্লোটিং ভোটার্স, ওরা ওরা চাইছে কি করবো। ওদের মধ্যে বেশি ভয় ছিল, বিকজ ওদের ছোট ছোট জিনিস ওদের লাইফে, যদি একটা ট্রেন থেমে যায় ওদের লাইফ ডিস্টার্ব হয়ে যাচ্ছে, রাইট। ওদের কাছে যদি একটু পয়সা 2 তারিখে আসলে ব্যাংকে ঢুকলে ওরা বুঝতে পারছে 20 টাকা প্রত্যেক দিন দিতে হচ্ছিল ওদেরকে এই তোলাবাজদের, 3,000 টাকা, 4,000 টাকা, সব জায়গায় তোলাবাজি হচ্ছিল। ওটা এই ভয় থেকে কি করে বিমুক্ত করবে এটা এরা জেনে নিয়েছিল কি এই যে প্যাটার্ন অফ দ্য ভোটার্স মাইক্রো লেভেল, খুব সূক্ষ্মভাবে। এই জায়গাটা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে স্ট্র্যাটেজিটা, এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেশিনারিতে ধরা পড়েনি? এটা কিভাবে সম্ভব হলো তাদেরকে এড়িয়ে গিয়ে? কারণ তারা তো শাসক দল, 3 টার্মের মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিভাবে সেটা সম্ভব হলো তাদেরকে সরানোটা? ভেরি সিম্পল। একটা আপনি বলছেন এদের কি সরানো কি করে সম্ভব হলো, এদের কাছে স্ট্র্যাটেজিজম ছিল না, এদের কাছে ভোট কৌশলী ছিল, আইপ্যাক ছিল এদের কাছে, প্রতীক জয়নের লোক ছিল, চন্ডেল সাহেব ছিলেন, হ্যাঁ, ওনার কাছে তো 60 কোটি টাকার আপনার পয়সা এসেছিল আপনার ওই কোল স্ক্যাম থেকে, ওই তো ধরা পড়লো। তার মধ্যে এই যে দিদি আপনার যে ইনি ওনে ফাইল নিয়ে গেলেন, এটা তো অনেক এখন সুপ্রিম কোর্টে আছে, আমি কথা বলবো না। তাহলে এনা যে ভোট কৌশলী ছিল, যেদিন ইলেকশন হলো নেক্সট দিন উনি রিলিজ, তার মানে কি হলো, উনি সব কিছু
চান্ডেল সাহেবকে তো থাকতে হবে ভারতে, উনি সব কিছু বলে দিলেন আমাদের কে ক্যান্ডিডেট হবে, কোথায় টাকা আসবে, কি আমাদের প্রোগ্রাম আছে কি না আছে, সবাই তো আপনার ভোট কৌশলী আইপ্যাক, ইনি মানুষ ছেড়ে ইনি একটা ভোট কৌশলীর উপরে ডিপেন্ড করেছিলেন দিদি, এনাকে কন্ট্রোল তো নিজে দিদি এখন কন্ট্রোলে ছিলেন না পার্টির, এটা আইপ্যাক ডিসাইড করতো। আইপ্যাক সব থেকে কত বড় বড়, আপনারাও তো ইন্টারভিউ করেছেন, কত বড় বড় লোক বলেছে আমাদের থেকে টাকা চাওয়া হতো, আমাদেরকে বলা হতো আপনি পার্টির জন্য কিছু করেননি, ওরা ডিসাইড করতো, নট দিদি এনিমোর। সো দিস ইলেকশন 2026 ইলেকশন, 2021 ইলেকশন, এটা ইনি করার নিয়ে, এটা আইপ্যাক করেছে, ইনি একটা পুতুল ছিলেন, আর এই পুতুল একটা ডেঞ্জারাস। দ্বিতীয় জিনিস, কিছু জিনিস স্টেটের বাইরে ছিল, আপনি দেখুন বিজেপির একটা স্টাডি দেখুন বা সঙ্গের একটা স্টাডি দেখুন, দিল্লিতে নেতাজি সুভাষচন্দ্র বোসের আপনার ব্রোঞ্জ স্ট্যাচু লাগানো হলো আমাদের ইন্ডিয়া গেটে, এত বড় সম্মান, আমাদের প্রথম কমান্ডার ইন চিফ নেতাজি সুভাষচন্দ্র বোস, ওনার ছবি আজ পর্যন্ত তো কেউ বলেনি, পশ্চিমবঙ্গ থেকে কেউ যায়নি ওখানে, ওনার পরিবারের লোকও যায়নি, ওনারা তো রাজি করেও কিছু বলেননি, আর কিছুদিন আগে ওরা তো তৃণমূলে গিয়ে যোগদান দিলেন, উনি তো বুঝতে পারেননি কি মানুষ কি ভাবছে, মানুষের মনে কি হচ্ছে, ওয়ান। দ্বিতীয়, আপনি পার্লামেন্টে দেখুন, এই আপনার বন্দে মাতরম নিয়ে ওরা 10 ঘন্টা থেকে বেশি ওরা ডিসকাশন করলো, এই বন্দে মাতরম যখন কথা হলো পার্লামেন্টে, যখন ডিবেট হলো, ওর মধ্যে ভারতও নয় পুরো বিশ্ব বুঝতে পারলো আনন্দ মঠটা কি, বলতে বলা বন্দে মাতরম ভ্যালুটা কি, তখন রাইট এনি বাঙালি যেটা আমাদের যেটা সংস্কৃতি আছে, আমাদের যেটা কালচার আছে, আমাদের যেটা রিচনেস আছে, ওইটা আপনার পুরো ভারতে নয় পুরো বিশ্বকে দেখালো, এর ইম্প্যাক্ট হবে না? আর তারপরে ওনার গ্রেট গ্র্যান্ডসান কে উনি নাহাটি থেকে উনি টিকিট দিয়েছিলেন, উনি দিতেছেন, আমাদের ঋষি বঙ্কিমের পরিবারের লোক, তো উনি আজকে ইলেকশন কে করবে এসব, কে করবে? তাহলে এই যে বাঙালি অস্মিতা, এসআইআর, এগুলো কি তাহলে এগুলোকে তুলে ধরে বারবার করে যে বাংলাকে বিভিন্ন রকম বক্তব্য দেওয়ার চেষ্টা, কিংবা মালদা মুর্শিদাবাদের সেই জায়গাগুলোতে যে অশান্তির ঘটনা আমরা দেখেছি 2024 ভোট পরবর্তী সময় থেকে, মানে লোকসভা ভোটের পরবর্তী সময় আমরা দেখেছি যে অশান্তি, তাহলে কি এগুলো সবকটা পরিকল্পনা ছিল? মানে আমরা যেটা নিয়ে আগে আলোচনা করছিলাম যে 5টা ভয়ঙ্কর প্ল্যান, তার মানে কি এগুলো পরিকল্পিত ছিল বলে আপনি আজকের দিনে দাঁড়িয়ে মনে করছেন? দেখুন এসআই নিয়ে টু বি ভেরি অনেস্ট উইথ ইউ, আমরা যখন গ্রাউন্ডে যাই, আমাদের লোকের সঙ্গে কথাবার্তা হয়, আমাদের লোক বলবো স্যার আমি তো এই ব্যারেকপুরে আমরা জিতছি, কিন্তু স্যার প্রশ্নটা এটা যে এসআইআর তো রাজ্যে আগেও হয়েছে, এটা তো নতুন নয়, গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে বিভিন্ন রাজ্যে এটা হয়েছে, তামিলনাড়ুতে হয়েছে, বিহারে হয়েছে, এবারে উত্তরপ্রদেশে হয়েছে, সব থেকে বড় যে জায়গাটা, সব থেকে বেশি লোকসভার আসন, কথায় বলে যে উত্তরপ্রদেশ যার, দিল্লির তখ্ত তার, কিন্তু বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন এতটা নজিরবিহীন, যেখানে সুপ্রিম কোর্টকে বলতে হয় যে পশ্চিমবঙ্গের এসআইআর একটা এক্সাম্পল। বিকজ দেখুন এখানে একটা ওয়ার্ড যেটা আছে, আমি ওই ওয়ার্ড থেকে আমি ঘৃণা করি, যেটা বলা হয় ইনফিল্ট্রেটার্স। এখানে রিফিউজিদের কথা কেউ বলে না, আমার এটা খুব বুকে আমার খুব যন্ত্রণা হয়। 1947 থেকে আপনার ইস্ট পাকিস্তান থেকে যারা আসলো আমাদের হিন্দুরা, ওরা তো রিফিউজি ছিল, আমরা কি করলাম ওদের জন্য বলুন তো? এই আপনার যোগেন মণ্ডল আপনার সিলহাট গিয়ে উনি আপনার বিট্রে করলেন ওখানকার হিন্দুদেরকে, বললেন না আমি প্রথম বিধিমন্ত্রী না, 1950-এ উনি আমাদের পা ধরে এখানে আসলেন, রিফিউজি হয়ে আসলেন ইনি, বিধানচন্দ্র রায় আমাদের চিফ মিনিস্টার ছিলেন, রাইট? তারপর থেকে বারবার ওখানকে বাঙালি হিন্দু যারা আছেন ওরা ওখান থেকে এখানে আসছে, ওরা তো রিফিউজি, ওরা তো ইনফিল্ট্রেটর নয়। আর এই যে কাটাতারে যদি আপনি কথা বলেন, এটা তো আসাম অ্যাকর্ডের পর হয়েছে, আসাম অ্যাকর্ড তো 1985-তে রাজীব গান্ধী করলো, তার আগে তো কোনো আমাদের কাছে কাটাতারই ছিল না, তার মানে এখানকার লোক ওইদিকে কাল ওখানকার ওইদিকে হতো, রুটি বেটি সম্বন্ধ ছিল, এখন কাটাতার হয়েছে। তাহলে এই যে আমাদের হিন্দুদের উপরে যেত আপনার অত্যাচার হচ্ছে, যেতে এত সন্ত্রাস করা হচ্ছে, আপনি নিউজ টাইমে তো দেখলেন, এটা তো আপনি কি বলছি আপনাকে, এই যে ইলেকশন বা পশ্চিমবঙ্গে ইলেকশনের মধ্যে এক্সটার্নাল আপনারা সিআইএ কথা বলছেন, আমি বলছি বাংলাদেশ, এই ইউনুস সরকারে যতদিন এই 2 বছর 2024 থেকে 2026 12 ফেব্রুয়ারি পর্যন্ত যে টানা আমাদের হিন্দু ভাই বোনদেরকে, হিন্দু বাঙালি ভাই বোনকে যেরকম বাংলাদেশে যেরকম ওদেরকে মারা হয়েছে, আমাদের মা বোনকে রেপ করা হয়েছে, মন্দির ভাঙা হয়েছে, আমাদের চিন্ময় প্রভু এখনও বেরোতে পারেননি, ওর ইম্প্যাক্ট তো পশ্চিমবঙ্গে হয়েছে। বিকজ ওখানে যেটা হয় আমাদেরও এটা ইম্প্যাক্ট হয়, আমাদের বুকেও লেগে যায়, কারণ ওরা তো আমাদেরই লোক, ডিএনএ তো সেম আছে। তো বাংলাদেশে যেটা হ্যাপনিং হয়েছে ওইটাই প্রথম সিট বললো হিন্দু মুসলিম করে, একটা পজিটিভ ইম্প্যাক্ট আপনার বিজেপি তরফ থেকে এসছে কি ভাই এখন কিছু আমাদেরকে করতে হবে, নাহলে এই দিদি যে মাটি দিচ্ছে না, এর কারণে তো অনেক লোক ওখান থেকে আসছে, ডেমোগ্রাফিক কথাটাও ওখান থেকে আসলো। তো 24 থেকে 26 এই মোহাম্মদ ইউনুস কাতিল
যখন এতগুলো বাঙালি হিন্দুদের মারা হচ্ছে আর একজন এমএলএ গিয়ে ওখানে যাচ্ছে না, উনি বলছেন না না এখানে সব ঠিক আছে, আর এখানে আসে এখানে উপাসনা স্থল বানাচ্ছেন মুর্শিদাবাদে, উনি 2টো সিটে জিতেছেন, রাইট? তো যখন উনি একটা নামে একটা মসজিদ বানাচ্ছেন, তখন এই পজিটিভিটি যে হিন্দুদের উপরে আজ যেটা ওখানে অত্যাচার হচ্ছে আমার বাঙালি হিন্দুদের বাংলাদেশে, ওটা আপনার চলে গেছে আপনার বিজেপি দিকে। এটা প্রথমবার এটা আমরা দেখলাম, এটা ইম্প্যাক্টটা তো আমরা দেখতে পাচ্ছি এই বাংলাদেশ ইভেন্ট। অ্যান্ড ভারতে যেটা আপনাকে বললাম, পুরো ভারতে যখন এই পোল ভায়োলেন্স এটা ডাটাগুলো রিলিজ হলো কি 2020 থেকে আপনি দেখো 50% পোল 35% পোল ভায়োলেন্স রিপোর্টেড ইন পশ্চিমবঙ্গ, আর মধ্যে 50% লোক যেটা কিলিং হয়েছে এটা পশ্চিমবঙ্গ থেকে। আমাদের অনেকগুলো লোক ওখানে আছে, বাইরে আছে, পশ্চিমবঙ্গের বাইরে, ওরা ছোট কাজ করতে পারে, খুব সুন্দরভাবে আস্তে আস্তে আরএসএস নিঃশব্দে এই কাজটা চালিয়ে বহুত সুন্দরভাবে, বহুত সিম্পলভাবে বলা হয়েছে। আমরা উত্তরবঙ্গ এবং এই যে পশ্চিমের জেলাগুলো সেগুলোর একটা ছবি পরিষ্কার হচ্ছিল, কিন্তু দক্ষিণবঙ্গ বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, এখানে কাজটা হলো কিভাবে? আমডাঙ্গা যদি আপনি উত্তর 24 পরগনার কথা বলছেন, 24 পরগনা আপনি কথা বলছেন, ব্যারাকপুর পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে আমডাঙ্গা যেটা বলা হলো মাইনরিটি, ওটা ডমিনেটেড এরিয়া, ওখানেও তো বিজেপি জিতলো। আপনি যেটা ওটা আপনি বিবেচনা করে দেখবেন, ওখানে যদি মেসেজগুলো মাইনরিটিকে যেটা দেওয়া হয়েছে, ওরা তো জানতো না কি ফার্স্ট পেজে কী হচ্ছে, ওরা তো সেকেন্ড পেজে ভোটিং করলো, আর ও ভোটে আপনার তো বিজেপি জিতেছে। কেন আমডাঙ্গা ভিক্টরি এটা আপনি যদি ক্র্যাক করেন, তাহলে আপনি ডিকোড করতে পারবেন কি আপনাদের ভবানীপুরে কী হচ্ছে। জোড়াসাঁকো যদি আপনি রেকর্ড করেন, আপনি বুঝতে পারবেন কি কীভাবে কাজ হয়েছে, রাইট? প্রত্যেকটা জায়গা, ভবানীপুর কেন বারবার আপনাকে বলছি, ভবানীপুরের 2টো ছবি আপনি পাবেন। একটা ছবি পাবেন যখন বিজেপি লোকগুলো যাচ্ছে ওখানে, মানুষগুলো দরজা বন্ধ করে দিচ্ছে, বলে এখানে আসবেন না, আপনি আপনাদের যা কথা আছে বলে দিন, আমরা কিছু বলবো না, দ্যাট ইজ পয়েন্ট 1। কিন্তু রাজস্থানে যেটা টিম আছে, রাজেন্দ্র সিং রাথোর, নাম বলে দিচ্ছি, নাইয়ার সাহেব, রাজপুর হিসাবে সব এমএলএ, ওরা তো এই বলছে যে আমরা ভোট জিতবো, কিন্তু এরা দম্ভ নিয়ে কথা বলছে না, ওরা কনফিডেন্ট। ওরা কি করেছে আমিও জানি না। যখন ওদেরকে আমি দেখেছি একটা হোটেলে, আপনার কি নাম এটা সল্টলেক 5 সেক্টরে, আমিও বুঝতে পারি না ওরা কেন যাচ্ছে, কেন আসছে, কোথায় যাচ্ছে, কি করছে। কিন্তু ওরা এটা বাড়ি বাড়ি গিয়ে যে ওরা কথা বলছে 2 মাস ধরে এখানে বসে মানুষকে বোঝাচ্ছে কাকে, আর তারপরে এরা কত মাইনার ইয়ে। আপনাদের দীনেশ ত্রিবেদী একটা গুজরাতি লোক, যেটা ভবানীপুরের লোক, ওনাকে আপনাকে যখন হাই কমিশন করে পাঠানো হচ্ছে বাংলাদেশে, তার একটা মেসেজ পাঠানো হচ্ছে উইল টেক ইউর ইন্টারেস্ট। এই জিনিসটা পশ্চিমবঙ্গে বিজেপি থেকে সম্ভব ছিল না, যদি সংঘ আপনাকে করতো না, যদি বিজেপি, যদি সেন্ট্রাল টিম আপনাকে মদত করতো না, যদি অমিত শাহ এখানে 15 ডেজ থেকে মাইক্রো ম্যানেজমেন্ট না করতেন। আর ইডি এন্ড সিবিআই, আপনি তো শুধু আইপ্যাকের কথা বললেন, সোনা পাপ্পু সোনার আপনি কথাটা আপনি ওর যে ট্রেলিংটা হলো, ওর মধ্যে একটা এসিপি সাহেব, পুলিশের এসিপি সাহেবের বাড়িতে আনা হয়ে গেল, ওই বাড়ি হানা হওয়ার পর উনি পালালেন, আর ওই যে ট্রেল পাওয়া গেল, তাহলে পুলিশের কাছে আপনার একটা মেসেজ চলে গেল যে তোমরাও ছাড় পাবে না, দ্যাট ইজ সেকেন্ড। তাহলে আপনি বলবেন ইডি সিবিআই তাহলে